1996 যেটা ছিল সেটাকে যখন 2008 পরিবর্তন করা হলো, তখন যেভাবে এই বিধিমালাটা নিয়ে আসা হলো, সেখানে আবাসন ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ব্যবসা করার সুযোগ পেয়েছে, বিপরীতে এলাকাগুলো ধীরে ধীরে অবাসযোগ্য হয়েছে। আগে যে এলাকাগুলোতে 4-5 তলা বিল্ডিং এর সারি ছিল, সেখানে দেখা গেল 9-10-12 তলা বিল্ডিং হলো। পরিকল্পিত এলাকাতে যেখানে ধানমন্ডি গুলশান বনানীতে 6 তলার বেশি ভবন তৈরি করা যেত না, সেখানে 14 তলা ভবন তৈরি হলো। অথচ ধানমন্ডিতে তখন কিন্তু 2008 সালে 70% বিল্ডিং হয়ে গেছে। এই যে 6 তলা ভবনে খালি খালি দুই একটা প্লটে 14 তলা ভবন তৈরি হচ্ছে, কিংবা কাঁঠাল বাগান, ভূতের গলি, এই ধরনের জায়গায় 4-5 তলা বিল্ডিং এর সারিতে 9-10-11 তলা বিল্ডিং হচ্ছে, এবং আশেপাশে এলাকাবাসীর আলো ছায়া থেকে শুরু করে যাবতীয় সুবিধা তৈরি হচ্ছে, কিংবা সেই এলাকাতে নতুন নতুন যানজট তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে নাগরিকদের কাছে মতামত চাওয়া হয় নাই। আর বাংলাদেশের নাগরিকরা বিপন্ন বিধায় কেউ একজন গিয়ে কোর্টে অন্তত গিয়ে প্রতিবাদ করে নাই যে আমার 6 তলা বিল্ডিং এর পাশে 14 তলা কিভাবে হয়, এটা কোন পরিকল্পনা পারমিট করে। তাহলে এভাবে আমাদের নাগরিক সংগঠনরাও কিন্তু প্রতিবাদ করে নাই। এই যে আমাদের প্ল্যানিং এর যে অর্ডার এবং ব্যালেন্স থাকার কথা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে, সেই অর্ডার এবং ব্যালেন্সকে নস্যাৎ করে দিয়ে নতুন যে পরিকল্পনা আইন পরিবর্তন করা হলো, এই ব্যাপারে নাগরিক সংগঠনরা চুপ থেকেছে, নাগরিকরা চুপ থেকেছে। কারণটা হচ্ছে আমরা নাগরিকরা প্রায়শই এমনই বিপন্ন বোধ করি, আমাদের যে মতামত আছে বা আমাদের মতামতের যে গুরুত্ব আছে, এইটাও আমরা সামাজিক পারিপার্শ্বিকতা ভুলে যাই। তো জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। নতুন বাংলাদেশের স্বপ্নে নাগরিকরা তার এলাকার পরিবেশ, তার এলাকার পরিবেশ, তার এলাকার গাছপালা আছে কিনা, খেলার মাঠ আছে কিনা, তার এলাকায় জলাবদ্ধতা, যানজট কেমন হবে সামনের দিনে, সেটা নিয়ে আরো বেশি কথা বলবে, সেটা নিয়ে যাবতীয় সংস্কারের ভাবনা তুলে ধরবে, এবং সেটা নিয়ে আমাদের যারা আইন কানুন তৈরি করেন, মন্ত্রণালয় কিংবা আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশন, তাদের সাথে তাদের আইডিয়া শেয়ার করবে। এটাই ছিল, প্রত্যাশিত ছিল। এবং এই কারণেই আমরা ভেবেছিলাম ঢাকার যে নগরায়ণ, ঢাকার যে পরিকল্পনা, ঢাকার যে আইন কানুন, সেগুলোর যৌক্তিক সংস্কার হয়ে ঢাকায় যেন আমরা বাসযোগ্য হয়, সেই জায়গায় আমরা যেতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, আমরা দেখেছি যখন 2024-এর গণঅভ্যুত্থানের পরে আবাসন ব্যবসায়ীদের একটা মহল, যারা ইতিপূর্বে বিভিন্ন আইন কানুন, নীতি প্রণয়ন এবং পরিকল্পনায় অনৈতিক প্রভাব বারবার করেছে তাদের ব্যবসায়িক স্বার্থে, সেই মহলটাই, যেই মহলটা তারা 2022-এ যখন ল্যাব প্রণয়ন করা হয়, তখন তারা বারবার বলেছে এই ল্যাব প্রণয়ন করা হলে বিগত পতিত সরকার, আওয়ামী লীগ সরকারের ভোট ব্যাংক কমে যাবে, এবং এইভাবে ল্যাবের মতো পরিকল্পনা তৈরি, সেটাকে রাজনীতি করার চেষ্টা করেছে। তারপর ল্যাবটা বাস্তবায়িত হয়েছিল বা প্রণীত হয়েছিল 2022 সালে। এই আবাসন ব্যবসায়ীদের মহল, তারা তাদের অবৈধ প্রভাব সেটা কাজে লাগিয়ে 1 বছরের মাথায় তারা একটা সংশোধনী আনে। সেই সংশোধনীর মাধ্যমে ল্যাবের প্রস্তাবিত পার্কগুলোকে তারা বাড়িয়ে নিয়েছিল, এবং তখন পেশাজীবী মহল সাথে কোনো আলোচনা হয়নি এবং নাগরিকদের সাথে আলাপ হয়নি। অথচ ড্যাব সংস্কারের জন্য একটা কমিটি সরকার করেছিল, সেখানে পেশাজীবীদের প্রতিনিধিত্ব ছিল, কোনো ব্যবসায়ী মহলের প্রতিনিধিত্ব ছিল না, থাকবার কথা না। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে সরকার পিছু টান দিয়ে 2023 সালে একটা সংশোধন নিয়ে আসে। সেই সংশোধনের পরে মোটামুটি তারা শান্ত ছিল। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন আবার নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের তরুণেরা, আমাদের শিশুরা, আমাদের কিশোরেরা বা কিশোরীরা জীবন দিয়েছে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। সেই নতুন বাংলাদেশের পরিকল্পনার আইন অবশ্যই সংস্কার করা দরকার, এবং সেটা হওয়া উচিত ছিল প্রকৃত অর্থে জনস্বার্থ, জনস্বাস্থ্য, পরিবেশ, প্রতিবেশের কথা মাথায় রেখে। কিন্তু আমরা বিস্মিত হয়েছি জুলাই অভ্যুত্থানের পরে। এই বিগত সময়ে যারা বারংবার আমাদের পরিকল্পনাকে বিলম্বিত করেছে, আমাদের ইমারত নির্মাণ বিধিমালা, বেসরকারি প্রকল্পের